প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকে আমাদের সাথী হচ্ছে দেবমাল্য। আর দেবমাল্য থাকা মানেই আমাদের খুব ভালো একটা সময় কাটানো। অনেক অনেক স্বাগত। অনেকদিন পর তোমার সাথে আবার দেখা হলো। হ্যাঁ, অনেকদিন পর। তুই কি মাঝে এসেছিলে যে আমি ছিলাম না, এরকম হয়েছিল? জানুয়ারিতে এসেছিলাম, আমার মার জন্মদিন ছিল। হ্যাঁ, তো আমি ছিলাম জানুয়ারির পরে। আজকে ওরে বাপরে, অনেকটা দিন পর। তো দেবমাল্যর গান শুনবো আজকে, কারণ আজকে আমার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ চিত্রকর। রবীন্দ্রনাথ নিয়ে এই সপ্তাহে পথ চলছিলাম। তো রবীন্দ্রনাথের ছবি আঁকার যে প্রদর্শনী হয়েছিল, কোথায় কোথায় হয়েছিল, কি হয়েছিল, রবীন্দ্রনাথ কি বলেছিলেন, এই সব নিয়ে টুকটুক করে আলোচনা। কিন্তু আমি চাইবো আমি একটু কথা বলার পরে তুমি দুটো করে গান শোনাবে, তাহলে গানের সংখ্যাটা বাড়বে। দেবমাল্যর গানকে যারা সাজিয়ে তুলবেন তারা হচ্ছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। অনবদ্য যন্ত্রসঙ্গীত শিল্পী হচ্ছেন অভিজিৎ, অনবদ্য তবলা বাদক হচ্ছেন মৃগাঙ্ক, এবং অবশ্যই অনবদ্য পারকাশনিস্ট অক্টোপ্যাড প্লেয়ার হচ্ছেন বিক্রম। আর শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইরা, সঙ্গে রয়েছেন আপনারা। তাই শুরু করি। বৃষ্টিও খুব যে থেমে গেছে এমনটা নয়, বৃষ্টি পড়ছে, কিন্তু কালকের থেকে আবহাওয়া অনেকটা ভালো। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমি শুনবো ধ্বনি, আমি শুনবো ধ্বনি কানে, আমি ভরবো ধ্বনি, ভরবো ধ্বনি প্রাণে, আমি শুনবো ধ্বনি। সেই ধ্বনিতে চিত্ত বিনায় তার বাঁধিব, সেই ধ্বনিতে চিত্ত বিনায় তার বাঁধিব। বারে বারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমার নীরব বেলা সেই তোমারি সুরে সুরে, আমার নীরব বেলা তুলের ভেতর মধুর মতো উঠবে পড়ে, আমার নীরব বেলা। আমার দিন ফুরাবে, আমার দিন ফুরাবে যবে, যখন রাত্রি আঁধার, রাত্রি আঁধার হবে, আমার দিন ফুরাবে। হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে, হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে। সারে সারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে।
আজকে রবীন্দ্রনাথের আঁকা ছবির প্রদর্শনী। গতকাল খানিকটা আমরা এগিয়েছিলাম এই প্রসঙ্গে, ভিক্টোরিয়া ওকম্প প্রসঙ্গে, কেননা রবীন্দ্রনাথের চিত্রকর রবীন্দ্রনাথ তো তার শেষ বয়সের একটা পর্ব, তো সেই শেষ বয়সের পর্ব যেটুকু আলোচনা সেটুকু প্রায় সবটাই একটা অপরের সঙ্গে সম্পৃক্ত। তো রবীন্দ্রনাথের আঁকা ছবির প্রদর্শনীর প্রসঙ্গে বলতে হয় 1930 সালের 19শে নভেম্বর বুধবার নিউ ইয়র্কের ম্যানহাটনের 56 স্ট্রিট গ্যালারিতে উদ্বোধন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের একটি প্রদর্শনী। গ্যালারির পিছন দিকে এক কোণে একটি উঁচু চেয়ারে বসেছিলেন কবি। যেসব পুরুষ এবং মহিলা কক্ষটি পূর্ণ করে রেখেছিলেন, কবি তাদের বলেছিলেন তার চিত্রশিল্পী হয়ে ওঠার গল্প। চিত্রকলা রবীন্দ্রনাথের কাছে এতটাই নতুন ছিল যে কবি সেই সম্পর্কে বলেছিলেন তিনি এতে অভ্যস্ত নন। তিনি বলেছেন, এটি সম্পর্কে আমার এখনও দ্বিধা সংকোচ আছে। তিনি আরও বলেন, আপনি যখন তাদের দেখেন তখন আমি চাই যে আপনি ভুলে যান যে আমি একজন কবি এবং ছবিগুলি একজন কবি করেছেন এবং এই কারণেই তাকে ছাড় দেওয়া যেতে পারে। এগুলি স্বতঃস্ফূর্ত সৃষ্টি এবং তাদের নিজেদের মতো করে দাঁড়াতে হবে। কবি বলতে থাকেন, এই ছবির সাথে কোনো বিশেষ তাৎপর্য সংযুক্ত নয়, আমি ছবিগুলি ব্যাখ্যা করতে পারিনি, আমার মনে কোনো দৃশ্যরূপ ছিল না এবং আমি কিছুই অনুকরণ করিনি। আমার অকুশলী আঙুলগুলি কলমের ভার নিয়েছিল, পরে আমার সচেতন মন তা দখল করে নেয়। কবি না হলে এভাবে তার নিজের সৃষ্টি সম্পর্কে বলতে পারে যে অকুশলী আঙুলগুলো কলমের ভার নিল, পরে মন তার দখল নিল। প্রথমে তো কাটাকুটি করেছিলেন, সেই কাটাকুটির উপর দিয়ে তিনি আবার ছবি এঁকেছিলেন। হ্যাঁ, তো চলো পরের গানে যে, এবার কিন্তু পরপর দুটো গান। আচ্ছা। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশিপুরে তুমি আরো 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 দাও দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও প্রাণ। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো
পরপর দুটো গান। বেশ, সি দাও। আমারও বিচার তুমি করো, তব আপন করে। আমারও বিচার তুমি করো, তব আপন করে। আমারও বিচার তুমি করো। দিনের কর্ম আনিল তোমার বিচার ঘরে। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো। যদি পূজা করি মিছা দেবতার শিরে ধরি, যদি মিথ্যাচার। যদি পূজা করি মিছা দেবতার শিরে ধরি, যদি মিথ্যাচার। যদি পাপ মনে করি অবিচার, কাহারো করে। আমারও বিচার তুমি করো, তব আপন করে। আমারও বিচার তুমি করো। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয় হয়ে থাকি ধর্ম বিমুখ। পরের পীড়ায় পেয়ে থাকি দুঃখ ক্ষণিক তরে। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয় হয়ে থাকি ধর্ম বিমুখ। পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণিক তরে। তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই। তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই। আপনি বিনাশ করি আপনা মোহের ঘরে। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো। দিনের কর্ম আনিল তোমার বিচার ঘরে। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো। একটা কথা খুব বলতে ইচ্ছে করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো খুব রবীন্দ্রনাথ প্রেমী। তো এই গানটার মানেটা যদি বুঝে, তিনি যদি এই নিয়মটা চালু করেন যে যখনই কোনো নেতা নেত্রী ওথ নেবে, শপথ নেবে, এই গানটা যেন তারা মানেটা বুঝে শপথ নেয়। কথাটা কত গুরুত্বপূর্ণ বলো। লোভে যদি কারো দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ। তুমি ভাবতে পারো জীবন ভগবান দেন, তো আমাদের তো প্রতিনিয়ত এই লোভের ফল দেখতে হচ্ছে যে মন্ত্রীরা চুরি করে বসে আছেন জেলের মধ্যে। আমি কিন্তু কথাটা খুব সচেতনভাবে জ্ঞান বুদ্ধি নিয়ে বলেছি। কেউ ভাববেন না আমি মজা করে কথাটা বলেছি। বলবো কি বলবো না ভাবতে ভাবতে বলেই ফেলি। তো রবীন্দ্রনাথের গান ভীষণ প্রাসঙ্গিক আমাদের জীবনের ক্ষেত্রে, ফিট ফর আওয়ার লাইফ, এইটুকু বলা যেতে পারে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন?
নমস্কার। আওয়াজটা অনেকটা বাড়বে বক্সের। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আরিয়াদহ থেকে মনোহর ঘোষাল বলছি। নমস্কার, বলুন। দেবমাল্যর সঙ্গে আমার বহুদিনের পরিচয়। অসাধারণ একজন শিল্পী, সে রবীন্দ্রসঙ্গীত আধুনিক যে কোনো গানে পারদর্শী। আর আজকে এই বর্ষায় দুটি গানের আমার অনুরোধ রয়েছে ওর কাছে, যদি করে খুব ভালো লাগবে। একটা হচ্ছে আজই গধূলি লগনে এই গানটি, আর আবার এসেছে আশার। এর মধ্যে যে কোনো একটি হলে খুব আনন্দ পাবো। ঠিক আছে, নিশ্চয়ই। ধন্যবাদ, সঙ্গে থাকুন। পরের গানে যাওয়ার আগে একটু আজকের বিষয়ে নিয়ে কথা বলা। তো প্রাথমিক দিকের যে আঁকাগুলি রবীন্দ্রনাথ দেখেছিলেন, যে অর্থাৎ প্রাথমিক স্কেচগুলির বেশিরভাগই তিনি ফেলে দিয়েছিলেন, তবে শিল্পী বন্ধুদের পরামর্শে কিছু সংরক্ষণ করেছিলেন। ইউরোপীয় সমালোচকেরা এদের অনুকূলভাবে গ্রহণ করেছেন। কবি বললেন, আমার ছবির লাইনগুলো আমার পদ্য রচনা। দৈবক্রমে যদি তারা স্বীকৃতি দাবি করার অধিকারী হয়, তবে এটি অবশ্যই প্রাথমিকভাবে ছন্দবদ্ধ গঠনের জন্য এবং কোনো ধারণার ব্যাখ্যা বা বাস্তবতার উপস্থাপনার জন্য নয়। এই যে আমি বললাম যে নিউ ইয়র্কের, আমি বলছিলাম 19 নভেম্বর বুধবার নিউ ইয়র্কের ম্যানহাটানের 56 স্ট্রিট গ্যালারিতে তার চিত্রকর্মের উদ্বোধনী হলো প্রদর্শনীর। সেখানে 1920 সালে ওই সালেরই সেই সময় পরের দিন আর কি 20 নভেম্বর 1930 সালের 20 নভেম্বর সেখানকার নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছিল কয়েকটি কথা রবীন্দ্রনাথের পেন্টিং সম্পর্কে। রঙিন কালিতে আঁকা প্রায় 75টি চিত্র গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। সেগুলি আজ থেকে জনসাধারণ দেখতে পাবে। অনেক ক্ষেত্রে পেইন্টিংগুলি বস্তু জগৎকে চিত্রিত করে, কখনো কখনো উজ্জ্বল এবং কখনো কখনো বিষণ্ণ রঙে। অন্যান্য পেইন্টিংয়ের ফর্মগুলি সম্পূর্ণ কাল্পনিক। এইভাবেই নিউ ইয়র্ক টাইমসে 20 নভেম্বর কবির চিত্র প্রদর্শনীর কথা ছাপা হয়েছিল। তুমি ভাবো, একজন লোক জীবনের শেষ বয়সে খামখেয়ালিতে শুরু করলেন একটা কাজ, সেটাও কিন্তু সমালোচিতও হয়েছিল, আলোচিতও হয়েছিল। চলো গানে যাই, আবার পরপর দুটো গান। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে। তোমার মতো এমন টানে কেউ তো টানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। বেজে ওঠে পঞ্চমেশ্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর। বাহির হতে দুয়ারে কর, কেউ তো হানি না। বেজে ওঠে পঞ্চমেশ্বর,
কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর, কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, এ পথে সে গোপন কথা কেউ তো আনে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তো জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। আজকাল তো একটা কথার মধ্যে আমরা থাকি, শ্রুত গান, অশ্রুত গান, বহু শ্রুত গান, স্বল্পশ্রুত গান। এই গানগুলো আমাদের ছেলেবেলার গান। আমরা ছেলেবেলায় বহু শিল্পীর কণ্ঠে এই গান শুনতাম, রেডিওতে, টিভিতে। তখন তো টেলিভিশনে অনেক ভালো ভালো দূরদর্শনের প্রোগ্রাম হতো, সন্ধেবেলায় বিভিন্ন শিল্পীরা তাদের গান শোনাতেন। আমার মনে আছে অশোকতরু বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায়, তাদেরকে আমি টেলিভিশনের পর্দা থেকেই চিনেছিলাম। কিন্তু বিষয় হচ্ছে এই গানগুলো এখন আর শোনাই যায় না, অশ্রুত গান শোনানোর তাগা দেয়। তো ওই জন্যই আমাদের আজকে কিন্তু এই গানগুলো শুনতে খুব ভালো লাগছে, যে এত সুন্দর লাগছে গানগুলো। আমি তো আমার এক দোলহমায় ছোটবেলায় ফিরে যাচ্ছি। তো বলেছিলাম পরপর দুটো গান। আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু, আরো আরো। লুকিয়ে থাকি আমি, পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। লুকিয়ে থাকি আমি, পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। যা কিছু আছে সব কারো কারো। আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু, আরো আরো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। ঘাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা। ঘাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা। দেখি কেমনে কাঁদাতে পারো,
আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো এমনি করে আমায় মারো আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো 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 প্রভু আরো আরো। আরে ভীষণ ভালো সকাল তোমার সঙ্গে কাটাচ্ছে দেবমাল্য, ভীষণ সুন্দর লাগছে। এবারে পরের গানে যাওয়ার আগে একটু বলি যে এই সময় যখন নিউ ইয়র্কে ম্যানহাটনের 56 গ্যালারিতে তার প্রদর্শনী হয়েছিল, তার পরপরই বস্টন শহরেও রবীন্দ্রনাথের চিত্র প্রদর্শনী হয়েছিল, কিন্তু সেটা সেরকম সাফল্য লাভ করেনি, তো সেটা কবিকে ব্যথিত করেছিল। 1930 সালে প্যারিসে যখন প্রথম ছবির প্রদর্শনী হয়, তখন স্বদেশে কবির এই নতুন প্রতিভার পরিচয় ও স্বীকৃতি কোনোটাই হয়নি। কবি তার ছবি সম্পর্কে এক চিঠিতে লিখছেন, সেই চিঠিটি হচ্ছে পথ ও পথের প্রান্তের 49 নম্বর পত্র। আমাদের দেশের সঙ্গে আমার চিত্রভারতীর সম্বন্ধ নেই বলেই মনে হয়। কবিতা যখন লিখি তখন বাংলার বাণীর সঙ্গে তার ভাবের যোগ আপনি জেগে ওঠে। ছবি যখন আঁকি তখন রেখা বলো রং বলো কোনো বিশেষ প্রদেশের পরিচয় নিয়ে আসে না। অতএব জিনিসটা যারা পছন্দ করে তা তাদেরই। আমি বাঙালি বলে এটা আপন হতেই বাঙালির জিনিস নয়। এই জন্যই শতই এই ছবিগুলিকে পশ্চিমের হাতে দান করেছি। মানে কি অসম্ভব ব্যাখ্যা, যে কবিতা যখন লেখেন তখন বাংলা ভাষায় লেখেন, তা একান্ত বাঙালির হয়ে ওঠে, কিন্তু রং তুলি রেখা যখন তিনি টানছেন তখন যে প্রদেশের মানুষ সে তার মতো করে ছবির ব্যাখ্যা করে। তাই তো হয়, মকবুল ফিদা হোসেনের ছবি আমরা একরকম দেখি, দক্ষিণ ভারতের মানুষ একরকম দেখেন, মধ্য ভারতের মানুষ একরকম দেখেন, দৃষ্টিভঙ্গি পাল্টাতে থাকে। তাই বলছি রেখার এবং তুলির কোনো প্রাদেশিক ব্যাখ্যা নেই, তাই কোনো প্রদেশের নির্দিষ্ট করে তাই নয়, তাই তিনি পশ্চিমের হাতে দান করেছে। কি সুন্দর বললেন। তো আবার পরপর দুটো গান শুনবো, আবার বিষয় আসবো। কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল, প্রথম তেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল। হায় রে কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল, প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল। হায় রে নবপ্রভাতের তারা সন্ধ্যা বেলায় হয়েছে পথহারা। হারা নবপ্রভাতের তারা সন্ধ্যা বেলায় হয়েছে পথহারা। হারা অমরাবতীর সুর যুবতীর ছিল প্রাণের দোল। হায় রে কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল, প্রথম যেমন তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল। হায় রে মুকুট শোভার ধন। হায় গো দরদি কেহ থাকো যদি সুরে দাও পরশন, এই যে মুকুট শোভার ধন। হায় গো দরদি কেহ থাকো যদি সুরে দাও পরশন, এই যে মুকুট শোভার ধন। একই স্রোতে যাবে ভেসে দূর দয়াহীন দেশে, একই স্রোতে যাবে
ঝরিয়ে দিল ফুল প্রথম যেমনি তরুণ মাধুরী মিলেছিল এ মুকুল হায় রে কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল প্রথম যেমনি তরুণ মাধুরী মিলেছিল এ মুকুল হায় রে প্রথম যেমনি তরুণ মাধুরী মিলেছিল এ মুকুল হায় রে। একটা টেলিফোন নিয়ে পরের গানে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, শুভ সকাল তনুশ্রী। তিলক পাল। হ্যাঁ ধন্যবাদ। সিটিভিএন একেডি প্লাস এই বিনম্র নিবেদন প্রতিদিনের রবীন্দ্রনাথ এই বনিয়া যে অনুষ্ঠান আমাদের প্রাণের অনুষ্ঠান, ভালো লাগার অনুষ্ঠান। আর আজকের বিষয় রবীন্দ্রনাথের আঁকা ছবি প্রদর্শনী, খুবই সুন্দর বিষয়। আর প্রিয় শিল্পী দেবমাল্যদা আসছেন। দেবমাল্যদা আমাদের সকলের প্রিয়, অত্যন্ত গুণী এবং ভালো মনের মানুষ। সাথে বাদ্যযন্ত্রের গুণী শিল্পীরা আছেন। হ্যাঁ দাদা নমস্কার। দেবমাল্যদা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ উত্তরবা থেকে তিলকদা বলছি। অসাধারণ আমরা পরিবেশন, অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার অনুরোধ। প্রকৃতি পর্যায়ে 1910 সালে আসামের সিন্ধুরিয়ায় বসে কবিগুরু লিখেছিলেন চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে। আর 1904 সালে পূজা পর্যায়ে বম্ব সঙ্গীত একটু বলি, দাঁড়াও আমার আখির আগে তোমার দৃষ্টি হৃদয় লাগে। দাদা একটু পরিবেশন করলে খুব খুশি হবো। অসাধারণ সাথে রইলাম, ধন্যবাদ। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আর পরের গানে যাব। ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে আহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে আহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতেই হবে, আমি যত বলি তবে এবার যে যেতেই হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা।
ফিরাইলে পরে না 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 বুঝি মানে না মানা বুঝি মানে না মানা বুঝি মানে না মানা। গানটা শুদ্ধ হলো, আমি তাই বললাম অভিজিৎকে। এবারে একটু একটা টেলিফোন নেব। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। শ্যামলী দি। শ্যামলী বলছি। হ্যাঁ বলুন। আজকে আসলে আমার হয়তো ফোন করাটা ঠিক হয়নি, কারণ আমি আগের সপ্তাহে করেছিলাম। তো আসলে না না, আপনি খুব পছন্দের ফোন করেন, পছন্দের শিল্পী আর সাথে ফোন না করে পারলাম না। মানে আলোচনাতে ভীষণই ভালো হচ্ছে। মানে দেবমাল্য চট্টোপাধ্যায় আমার ভীষণ পছন্দের শিল্পী। দু তিনটে গানের কথা বলি। একটা হচ্ছে আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাবো, একটা হচ্ছে আমি কি গান গাবো যে ভেবে না পাই, আর কিছু বলবো বলে এসেছিলেন। যে কোনো একটা গাইলে ভালো লাগে। প্রত্যেকটা গানই ভীষণ মনের কাছাকাছি একেবারে। সঙ্গে থাকুন দিদি, ধন্যবাদ ফোন করার জন্য। গানে যাওয়ার আগে একটু বলি যে ফ্রান্সে রবীন্দ্রনাথের ছবির প্রদর্শনীর একটা আকাঙ্ক্ষা ছিল তার মনে, আর সেজন্যই 1930 সালের মার্চের শেষে তিনি যখন ফরাসি ব্যাংকার আলবার্ট খানের অতিথি হয়ে ফ্রেঞ্চ রিভেরায় গেলেন, সঙ্গে করে নিয়ে গেলেন তাঁর আঁকা 400 ছবি। ফ্রান্স ছিল শিল্পের বিশ্ব রাজধানী। কবি সেখানে গিয়ে বুঝলেন প্যারিসে ছবির প্রদর্শনী করা অত সহজ নয়। ভালো গ্যালারি এমনিতেই চট করে পাওয়া যায় না, আর তার মধ্যে আবার প্যারিসে রবীন্দ্রনাথের জানাশোনাও ছিল কম। ঠিক সেই সময় একটি ঘটনা ঘটেছিল, যার উল্লেখ আমি গতকাল করেও ছিলাম, যে সেই সময় ওখানে ভিক্টোরিয়া ওকাম্পো ছিলেন। সেই সৌভাগ্যবশত সেই সময় ওকাম্পো প্যারিসেই ছিলেন, সেটা এপ্রিলের প্রথম দিকে। ওকাম্পো প্যারিসে আছেন জেনে রবীন্দ্রনাথ তাকে টেলিগ্রাম করলেন। হয়তো ভেবেছিলেন এত মানুষের সঙ্গে সংযোগ রাখা ওকাম্পো হয়তো কোনোভাবে সাহায্য করতে পারবেন। খবর পেয়েই চলে এলেন ওকাম্পো। কবিগুরুর সঙ্গে এটা তার দ্বিতীয় সাক্ষাৎ। এসেই খুব কম সময়ের মধ্যে পিগাল গ্যালারিতে ছবির প্রদর্শনীর ব্যবস্থা করে ফেললেন। এমনকি তার বন্ধু লেখিকা কতেজ দা নোয়াইকে দিয়েও চিত্রসূচির একটি ভূমিকাও লিখিয়ে নিলেন ওকাম্পো। এই প্রসঙ্গটি রবীন্দ্রনাথের পিতৃস্মৃতিতে উল্লেখ করা আছে। গতকাল সেখান থেকে আমি বলেওছিলাম, পাঠ করেছিলাম যে রবীন্দ্রনাথ বলেন প্রায় 300 থেকে 400 পাউন্ড খরচা করেছিলেন ওকাম্পো এই প্রদর্শনীটা অ্যারেঞ্জ করার জন্য। রবীন্দ্রনাথের আকাঙ্ক্ষা হয়েছিল, ওকাম্পো এই কাজটি করলেন। ওকাম্পো কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের প্রেমে পড়েছিলেন। অনেকেই এটিকে নিয়ে একটু ব্যঙ্গ করেন, কদর্য উক্তি করেন, কিন্তু রবীন্দ্রনাথ দুটো কি বলবো, অসাধারণ একজন প্রতিভার প্রতি যে আনুগত্য বা মোহ, সেখানে মানুষ নয়, তার ভেতরের মানুষকে উনি দেবতা হিসেবে দেখতেন হিসেব মতো। তো চলো পরে আবার গান যাই। আমাদের সময় যা আছে তাতে আর একটা গান হয়তো হতে পারে, এখানে আমি আর দুটো বলতে পারবো না। অনুরোধের গান গাই। আজি গধূলি লগনে বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গুনি সে আসিবে আমার মন বলে সারা বেলা অকারণ পুলকে আঁখি ভাসে জলে আজি গধূলি লগনে এই বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গুনি সে আসিবে
কারণ পুলকে আখি ভাসে জলে আজি গধূলি লগনে অধীর পবনে তারু তরিও দূরের পরশন দিল কিও অধীর পবনে তারু তরিও দূরের পরশন দিল কিও রজনীগন্ধা পরিমলে সে আসিবে আমার মন বলে উতলা হয়েছে মালতীর লতা ফুরালো না তাহার মনের কথা উতলা হয়েছে মালতীর লতা ফুরালো না তাহার মনের কথা বনে বনে আজি কি কানাকানি কিসের বরতা ওরা পেছে না জানি বনে বনে আজি কি কানাকানি কিসের বরতা ওরা পেছে না জানি কাপড় লাগে দিগঙ্গনা বুকের আঁচলে সে আসিবে আমার মন বলে আজি গধূলি লগনে এই বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গুনি সে আসিবে আমার মন বলে সারা বেলা অকারণ পুলকে আখি ভাসে জলে আজি গধূলি লগনে অসম্ভব অসম্ভব, আর তার সঙ্গে পিয়ানো, অসাধারণ কম্পোজিশন একেবারে। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, সুপ্রভাত দিদি ভাই, আমি রাঁচি থেকে দীপালি দাসগুপ্ত বলছি। বলুন। হ্যাঁ, আপনাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের খুবই প্রিয়। আমরা প্রতিদিন সকালবেলা মানে টিভি খুলে বসে থাকি, দেখতে দেখতে কাজও হয়, চাও খাই, পেপারও পড়ি। তার মধ্যে আমাদের প্রতিদিনের মানে কি বলবো একটা অভ্যাস হয়ে গেছে। ভালো লাগে তার মানে আপনাদের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান নিশ্চয়ই ভালোও লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য।
আজকে এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতি, এবং বিরতির প্রান্তে আজকের অনুষ্ঠানের শেষ পর্ব নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। রবীন্দ্রনাথের আঁকা ছবির প্রদর্শনী, এই নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান, আর সঙ্গে অবশ্যই দেবমাল্য রয়েছেন। দেরি না করে এগিয়ে যাই। আমি না গান শুনতে শুনতে ভাবছিলাম যে এমন একটি পরিবার দেবমাল্যর, যে পরিবারের সবাই গান করেন এবং সবাই প্রায় রবীন্দ্রনাথের গান করেন, তাই না? কি অদ্ভুত। চলো অনুরোধের গান আরেকটি গাই। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, দাঁড়াও হে আমার পরাণ, পলকে পলকে চোখে চোখে তব দর্শ মাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। এই যে ধরণী যে বসে আছে, ইহার মাধুরী বাড়াও হে, ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে না, দাঁড়াও হে। এই যে ধরণী যে বসে আছে, ইহার মাধুরী বাড়াও হে, ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে না, দাঁড়াও হে। যাহা কিছু আছে সকলই চাপিয়া, ভুবন চাপিয়া জীবন ব্যাপিয়া, যাহা কিছু আছে সকলই চাপিয়া, ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরোহী তোমারি লাগিয়া একেলা যাবে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। এবার একটু আসি আঁকা ছবির প্রদর্শনীর প্রসঙ্গে। পিগাল গ্যালারিতে যখন ভিক্টোরিয়া ওকাম্পো এই ব্যবস্থা করলেন রবীন্দ্রনাথের ছবি আঁকার প্রদর্শনীর, তো প্যারিসে, সেই সময় সেখানে চিত্রকর আন্দ্রে কাপলস, পল ভ্যালেরি এবং আন্দ্রে জিদের মতো কলা বিশেষজ্ঞরা ছবিগুলিকে চিহ্নিত করলেন আগামী যুগের আর্ট হিসেবে। প্যারিসে প্রদর্শনীর পর রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয় লন্ডনে এবং বার্লিনেও। কবিগুরু প্রায় শিশুর মতো উৎফুল্ল হয়ে সেই সময়কার আর এক গুণমুগ্ধা রানী মহলানবিশকে লিখলেন, আজ আমার জার্মানির পালা সাঙ্গ হলো, কাল যাব জেনেভায়। এই পত্র পাবার অনেক আগেই জানতে পেরেছ যে জার্মানিতে আমার ছবির আদর যথেষ্ট হয়েছে,
বার্লিন ন্যাশনাল গ্যালারি থেকে আমার 5খানা ছবি নিয়েছে। এই খবরটার দৌড় কতকটা আশা করি তোমরা বোঝো। মানে একটা গ্যালারি তার 5খানা ছবি গ্রহণ করেছে, তার মধ্যে কিন্তু তাকে স্বীকৃতি দিয়েছে চিত্রকর হিসেবে। রবীন্দ্রনাথ বলছেন এই খবরটার জোর কতকটা খানিকটা তোমরা বোঝো। কি সুন্দর, মানে বাচ্চাদের মতো একদম চিঠি লিখে ফেললেন রানী মহালনবিশকে। ড্রেসডিন, বার্লিন ও মিউনিখে প্রদর্শনী হলো। ড্রেসডিনের আর্ট অ্যাসোসিয়েশন লিখলো, ঠাকুরের ছবি তার কবিতা ও গানের মতোই তার আত্মার এক একটি কণা। এর মধ্যে অতি স্বাভাবিক ছন্দে মনের রূপ নিঃসৃত হয়ে এসেছে। পরিণত বয়স্ক কবি নতুন আনন্দের রঙের কাব্য লিখেছেন। এই ঘটনা বিস্ময়কর। এই কথাটা ড্রেসডিনের একটা লেখাতে বেরিয়েছিল। আবার পরপর দুটো গান। আবার অনুরোধের গান শোনাই। আমি কি গান গাবো যে ভেবে না পাই, মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই কি গান গাবো যে ভেবে না পাই। আমি কি গান গাবো যে ভেবে না পাই, মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই কি গান গাবো যে ভেবে না পাই। বনেরও গাছে গাছে জেগেছে ভাষা, ভাষা হারা নাচে মনো ওদেরও কাছে। বনেরও গাছে গাছে জেগেছে ভাষা, ভাষা হারা নাচে মনো ওদেরও কাছে। চঞ্চলতার রাগিনী যাচে সারাদিন বিরামহীন ফিরি যেতাম কি গান গাবো যে ভেবে না পাই। আমি কি গান গাবো যে ভেবে না পাই। আমারও অঙ্গে সুরতরঙ্গে ডেকেছে বান, রসের প্লাবনে ডুবিয়া যাই। আমারও অঙ্গে সুরতরঙ্গে ডেকেছে বান, কি কথা রয়েছে আমারও মনেরও ছায়াতে। স্বপ্ন প্রদোষে আমি তারে যে চাই কি গান গাবো যে ভেবে না পাই। আমি কি গান গাবো যে ভেবে না পাই, মেঘলা আকাশে উতলা বাতাসে, মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই কি গান গাবো যে ভেবে না পাই। আমি কি গান গাবো যে ভেবে না পাই। পরের গান। গানের সংখ্যা যাতে বাড়ে।
কর দাও। ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়। তবে তো ফুল বিকাশে ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়। কলি ফুটিতে চাহে ফোটে না, কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে, ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়। ভুলি মান অপমান দাও মন প্রাণ, নিশিদিন রহ পাছে, ভুলি মান অপমান দাও মন প্রাণ, নিশিদিন রহ পাশে। ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও, আশা ছেড়ে তবু আশা রেখে দাও, হৃদয় রতন আসে, ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়। ফিরে এসো, ফিরে এসো, বনমোদিত ফুলবাসে, ফিরে এসো, ফিরে এসো, বনমোদিত ফুলবাসে। আজি বিরহ রজনী ফুল্ল কুসুম, বিরহ রজনী ফুল্ল কুসুম, শিশির সলিলে ভাসে, ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়। তবে তো ফুল বিকাশে ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়। কলি ফুটিতে চাহে ফোটে না, কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে, ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়। ভাগ্যিস এই গানটা করার জন্য তোমাকে অভিজিৎ অনেকবার বলেছিল। এই গানটা ভীষণ সুন্দর গান, সহজে সবাই শোনান না, কিন্তু আমার খুব পছন্দের একটি গান। সাগর কাকুর রেকর্ড ভীষণ পপুলার ছিল ওনার কণ্ঠে। একদম। আজকে আমি অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছেছি, দুটো গান আমরা শুনতে পারবো তোমার কাছ থেকে। একটি বলি, 23শে জুলাই রবীন্দ্রনাথ, 1930 সালের কথাই বলছি, 23শে জুলাই রবীন্দ্রনাথ মিউনিখে জনসাধারণকে চমৎকৃত করে দিয়েছিলেন। ক্যাসপ্রি গ্যালারিতে তার চিত্র প্রদর্শনীর সংবাদ মিউনিখের জনসাধারণকে আনন্দ বিমূর করেছিল। আমি না ভুল করে বললাম, এটা মিউনিখ জায়গাটি। মিউনিখ সমাজের বিশিষ্ট নরনারীরা কবির প্রদর্শনী উন্মোচন উপলক্ষে প্রদত্ত ভাষণ শুনতে এসেছিলেন। একটি সংক্ষিপ্ত সুন্দর বক্তৃতায় কবি বললেন যে কবিতা কখনোই অন্য ভাষায় যথাযথ রূপে অনুবাদ করা যায় না। অনুবাদ প্রক্রিয়ার ফলে ভালো কবিতার সূক্ষ্ম ব্যঞ্জনা ও কবিত্ব নষ্ট হয়ে যায়, কিন্তু ছবির কোনো অনুবাদের প্রয়োজন নেই, তারা সকলেই প্রত্যক্ষ জ্ঞানগম্য। কবি বললেন, আমার কবিতা রইল আমার দেশবাসীর জন্য, আর আমার ছবি আমি পশ্চিমকে উপহার দিলুম। এরপর রাশিয়া, ইংল্যান্ড ও আমেরিকায় কবির ছবির প্রদর্শনী হয়। 17 সেপ্টেম্বর মস্কোর বৃহত্তম মিউজিয়াম দ্য স্টেট মিউজিয়াম অফ নিউ ওয়েস্টার্ন আর্ট ভবনে কবির চিত্র প্রদর্শনী হয়। 1930 সালে ইউরোপ ও আমেরিকার 9টি শহরে কবির চিত্র প্রদর্শিত হয়। রবীন্দ্রনাথ 1934 সালের 7ই এপ্রিল তার শেষ সপ্তক অংশে 16 নম্বর কবিতায় সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করে একটি কবিতায় কবির পরিবর্তে একজন চিত্রশিল্পী হিসেবে তাকে নিজেকে তুলে ধরেছেন। আজকে যদি সময় থাকতো আমি নিশ্চয়ই কবিতাটি আপনাদের পাঠ করে তো শোনাতাম, কিন্তু আরও দুটো গান আমরা শুনতে পারবো। চলে যাব শেষের দুটো গানে। দু
দুজনে দেখা হলো মধু যামিনী রে, কেন কথা কহিল না চলিয়া গেল ধীরে। মধু যামিনী রে, দুজনে দেখা হলো মধু যামিনী রে, কেন কথা কহিল না চলিয়া গেল ধীরে। মধু যামিনী রে, দুজনে দেখা হলো। নিকুঞ্জে দক্ষিণায় করিছে হায় হায়, নিকুঞ্জে দক্ষিণায় করিছে হায় হায়, লতা পাতা তুলে তুলে ডাকিছে ফিরে ফিরে। মধু যামিনী রে, দুজনে দেখা হলো। দুজনে রাখি বাড়ি গোপনে গেল বয়ে, দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে। দুজনে রাখি বাড়ি গোপনে গেল বয়ে, দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে। আর তো হলো না দেখা জগতে তোহে দেখা, তো হলো না দেখা জগতে তোহে দেখা। চিরদিন ছাড়া ছাড়ি, চিরদিন ছাড়া ছাড়ি যমুনা তীরে। মধু যামিনী রে, দুজনে দেখা হলো মধু যামিনী রে, কেন কথা কহিল না চলিয়া গেল ধীরে। মধু যামিনী রে, দুজনে দেখা হলো। ভীষণ ভালো একটা সকাল তোমার কাছ থেকে উপহার পেলাম। খুব ছোট্ট একটা গান দিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ যন্ত্রসঙ্গীত শিল্পীদের, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং এর ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আগামীকালের কথা বলে, আগামীকাল অনুষ্ঠান আছে কথা বলে বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনটা খুব ভালো কাটাবেন। না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে, না বুঝে ওগো কে আছে চাহিয়া শূন্য পথ পানে, কাহারো জীবনে নাই সুখ, কাহারো পরানো জলে, না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে, না বুঝে পরনি কাহারো নয়নের ভাষা, বোঝনি কাহারো মরমের আশা। পরনি কাহারো নয়নের ভাষা, বোঝনি কাহারো মরমের আশা। দেখনি
কার ব্যাকুল প্রাণের সাধ এসেছ দোলে, ও গো কে আছে চাহিয়া শূন্য পথ পানে, কাহারো জীবনে নাহি সুখ।